ত্রিপুরা বর্ডারে ভয়ঙ্কর অ্যাকশনে বিএসএফ। এখন অনেকেই প্রশ্ন করছেন কেন হঠাৎ করে বিএসএফ গুলি চালালো এবং বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি স্টেটমেন্ট দেওয়া হলো সীমান্ত হত্যা নাকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কিন্তু যিনি কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করলেন তিনি কি সাধারণ কোনো অনুপ্রবেশকারী ছিলেন? এইখানেই কিন্তু উঠেছে একাধিক প্রশ্ন। এ বিষয়ে বিস্তর আমি যখন পড়াশোনা বা তথ্য ঘাটছিলাম তখন দেখলাম এই অনুপ্রবেশকারীর নাম করে দিনের পর দিন বিজেপি বাংলা এবং ভারতবর্ষকে অশান্ত করার জন্য ভয়ানক কিছু মানুষকে এই পারে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তার পিছনেও কিন্তু নির্দিষ্ট কারণ আছে বলে আমার ব্যক্তিগত অভিমত। আগে নিউজটা আপনাদের দেখাই, সেখানে পরিষ্কার বলা হয়েছে কালকে এক যে সংঘর্ষ হয়েছে সেখানে 3জন বিএসএফ জওয়ান ইনজোর্ড হয়েছে এবং এই যে অনুপ্রবেশকারীদের উপর গুলি চালিয়েছে বিএসএফ তার ফলে একজন অনুপ্রবেশকারী নাকি মারা গেছে। আর এই বিষয়ে বাংলাদেশ সরকার একটি স্টেটমেন্ট দিয়েছেন অ্যাজ ইউজুয়াল। কিন্তু প্রশ্ন হলো দিনের পর দিন এই অনুপ্রবেশকারী নিয়ে এত সমালোচনা করা সত্ত্বেও কিসের জন্য বিজেপি এই অনুপ্রবেশকারী আটকাতে পারছে না? আমরা অত্যন্ত জোরালো, শক্ত এবং কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পরে আমরা কিছু ছবিও পেয়েছি যে এখানে সংঘবদ্ধ প্রায় 15-20 জনের একটি দল তারা অবৈধ অনুপ্রবেশ করছিল। বিএসএফ বাধা দেওয়ার পরে দুই পক্ষের মধ্যে একটা সংঘাত হয়। আর এখানেই কিন্তু প্রশ্ন ওঠে তারা আটকাতে পারছে না নাকি তারা আটকাতে চাইছে না। যারা এই অনুপ্রবেশকারী সমস্যাকে বাঁচিয়ে রাখতে চাইছে তারা বাংলাদেশ সেনাবাহিনীর কোন টাইপের অংশ? টাইপ বলছি কারণ এই সেনাবাহিনী কার্যত দুভাগে বিভক্ত। এই সেনাপ্রধানের যে পুরোপুরি কন্ট্রোল এই সেনাবাহিনীর উপর আছে সেটা কিন্তু নয়। আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছিলাম এই সেনাবাহিনী স্পষ্টত দুটো ভাগে ভাগ করা হয়ে গেছে। একদল আইএসআই এবং পাকিস্তানপন্থী, অন্য দল হাসিনা এবং ভারতপন্থী। কারণ মনে রাখবেন যখন শেখ হাসিনা মানে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে তখন একের পর এক বঙ্গবন্ধুর মূর্তিকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কার্যত এর পিছনে জড়িয়েছিল বাংলাদেশের সেনাপ্রধানের এক পক্ষ অর্থাৎ সেনাবাহিনীরই অংশ। এবং যারা এই পুরো বিষয়টার মধ্যে জড়িয়েছিল তারাই কিন্তু পাকিস্তানপন্থী সেনাবাহিনীর অংশ, তা বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানও জানেন। তাই এই বাংলাদেশ এখন চাইছে এই সেনাপ্রধানকে যেন তেন প্রকারে যেন সরিয়ে দেওয়া হয়। আর সেই সেনাবাহিনীর অংশ যারা প্রো পাকিস্তানপন্থী তারাই এবার ভারতের বিপক্ষে কিন্তু একাধিক চক্রান্ত করছে। কালকে কি হলো আসল ঘটনা দেখুন, আপনাকে এই জায়গার ডেমোগ্রাফিটা বুঝতে হবে। বারবার অনুপ্রবেশকারী এবং মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশ কেন ত্রিপুরা, আসাম এবং বাংলাকে টার্গেট করছে? ত্রিপুরা, বাংলা এবং আসামকে টার্গেট করছে কারণ এই জায়গার সব থেকে সুবিধাজনক বিষয় হলো ভাষা, ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কোনো অনুপ্রবেশকারী যদি বাংলাতে ঢোকে কিংবা ত্রিপুরা দিয়ে এই ভারতবর্ষে ঢোকে তাহলে তার কোনো ভাষাগত বিশাল পার্থক্য দেখা যাবে না, তাকে চট করে হিন্দি বা ইংরাজি বলতে হবে না। এর ফলে সন্দেহ হওয়ার সুযোগটা কিন্তু অনেকটা কম। এবং এই ত্রিপুরা এবং বাংলা কিন্তু বর্ডার এরিয়াতে পড়ছে, তাই বারংবার করে অনুপ্রবেশকারীরা ত্রিপুরা এবং বাংলাকে টার্গেট করে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে। এই পার্টিকুলার ডেমোগ্রাফিতে যেখানে ত্রিপুরা আছে ঠিক তার থেকে কিছুটা দূরে একটি উল্লেখযোগ্য জায়গা আছে, সেই জায়গার নাম হলো স্যাজেক ভ্যালি। এই স্যাজেক ভ্যালি কিছুদিন আগে নিউজ পত্রিকায় এসেছিল। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই স্যাজেক ভ্যালিতে একটি উলফা ক্যাম্প তৈরি করার চেষ্টা করছে পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের বর্ডার সিকিউরিটি যে ফোর্স আছে বা বর্ডার সিকিউরিটি যে গার্ড আছে বিজিপি, তারা এই উলফাকে এস্টাবলিশ করার জন্য স্যাজেক ভ্যালিতে বিভিন্ন রকম অপারেশন চালানোর চেষ্টা করছে এবং এর পিছনে সরাসরি মদত যোগাচ্ছে পাকিস্তানের আইএসআই। এই উলফা যদি এই জায়গায় এস্টাবলিশ করা যায় তাহলে পার্টিকুলার এই জায়গা থেকে তারা 7 সিস্টার্স এবং অল ওভার ইন্ডিয়ায় অপারেট খুব সহজেই করতে পারবে। তাই কিন্তু তারা এই জায়গাটিকে টার্গেট করেছে। এই ত্রিপুরা থেকে 20 কিলোমিটার দূরে কিন্তু বাংলাদেশের যে মোহনা অর্থাৎ সমুদ্র গিয়ে কিন্তু পড়ছে। ফলে যদি এই ধরনের জায়গায় কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই অনুপ্রবেশকারীরা সমুদ্র পথেও বাংলাদেশে খুব সহজে ঢুকে পড়তে পারবে। আর সমুদ্র পেরালেই চট্টগ্রাম এবং কক্সবাজার। এই কক্সবাজারে কিন্তু আগের দিন মানে কিছুদিন আগেই সেনাবাহিনীর এয়ারবেস যে ক্যাম্প আছে তাও কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে নিশ্চিতভাবে বলা যায় এই চট্টগ্রামকে কেন্দ্র করে ত্রিপুরার এই সমুদ্র বন্দর এবং একটু দূরে স্যাজেক ভ্যালি, এই পুরো জোনাল এই এরিয়াটাকে নিয়ে বড় সড়ো পরিকল্পনা কিন্তু কেউ বা কারা করছে তা কিন্তু অজিত দোভালের রিপোর্টে এর আগেও প্রকাশ হয়েছে। আর আজকে বিএসএফ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এই জায়গাটিকে সিজ করার কিন্তু চেষ্টা করছে। কিছুদিন আগে আরো একটা নিউজ আমাদের সামনে আসে।
আমি একটু আপনাদের পুরো বিষয়টাই বোঝানোর চেষ্টা করছি, তারপরে আপনারা নিজেরাই বুঝবেন কেন আজকে বিএসএফ গুলি চালালো এবং আজকে এই গুলি চালানো নিয়ে বাংলাদেশ যে দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যে। দেখুন, পার্টিকুলারলি একটি রিপোর্টে বলা হয়েছে আসাম বর্ডারের কাছে উলফা নাকি বেস ক্যাম্প তৈরি করতে চাইছে। দেখুন, আসামে তারা করতে চাইছে কেন? কারণ এই অঞ্চলে তারা খুব সহজে জঙ্গল এরিয়া খুঁজে পাবে, আর জঙ্গল এরিয়া যদি তারা বেস ক্যাম্পের জন্য বেছে নেয় তাহলে খুব সহজেই র্যাডারে কিন্তু তাদের অ্যাক্টিভিটি ধরা যাবে না, কারণ মাথার উপরে গাছগাছলি বিভিন্ন কিছু জিনিস থাকবে। ফলে আসাম ত্রিপুরার এই বর্ডারে তারা দিনের পর দিন অপারেশন চালানোর চেষ্টা করছে এবং এই পার্টিকুলার জায়গায় আইএসআই চাইছে যদি উলফার একটি ট্রেনিং ক্যাম্প তৈরি করা যায়। আর আজকে বিএসএফ যখন এই জায়গায় অপারেশন চালায় তখন দুজন অ্যাক্টিভ ইউএলএফএ ক্যাডারকে তারা পাকড়াও করে, অর্থাৎ হাতে নাতে একদম এই ইউএলএফ এর এই যে সংগঠনের নেতারা কিন্তু বিএসএফ এর জালে ধরা পড়েন। আর ঠিক তখনই বিএসএফ এর উপরে 15 থেকে 20 জন মানুষ ঝাঁপিয়ে পড়েন। এবার আপনারা বলুন, এই ইউএলএফএ যাদেরকে আজকে বিএসএফ হাতে নাতে পাকড়াও করেছে দুর্ধর্ষ এক অপারেশনে, তাদের অ্যারেস্ট করাতে কোন বাংলাদেশি অনুপ্রবেশকারী এদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে? যারা ঝাঁপিয়ে পড়লো তারা কি নিতান্তই কোনো সাধারণ মানুষ ছিল? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। পাল্টাপাল্টি এই প্রশ্ন ওঠে যে কারা 15 থেকে 20 জন এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীকে ভারতের বর্ডারের জিরো লাইন যে ক্রস আছে 150 মিটারের ভিতরে আসার জন্য অনুমতি দিল। অর্থাৎ যদি বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ যদি সহায়তা না করত তাহলে কি এই 15 থেকে 20 জন খুব সহজেই ভারতের কাঁটাতারের কাছাকাছি আসতে পারতো? এই প্রশ্ন কিন্তু উঠে যায়। বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখানে তারা কার্যত স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমাদের তরফ থেকে 15 থেকে 20 জন ভারতের বিএসএফ এর উপরে ঝাঁপিয়ে পড়ে, এর ফলে বিএসএফ নাকি রবার বুলেট চালায়। আমি বাংলাদেশের সেনাবাহিনীর কর্তারও বাইট আপনাদের দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তারা কিন্তু আজকে আন্তর্জাতিক মহলের চাপের কাছে নথি স্বীকার করে নিয়েছে 15 থেকে 20 জন ভারতের কাঁটাতার পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল। সেই সংঘাতে একজনকে রাবার বুলেট ফায়ার করে, যেটা তার পেটে লাগে এবং দুর্বল স্থানে রাবার বুলেটও হত্যা করতে পারে, মানে হত্যা ঘটাতে পারে। আর এখানে বিএসএফ এর যে সদস্য আহত হয়েছে এই 15-20 জনের কারণে, সেও হাসপাতালে আছে, তার ছবিও আমরা পেয়েছি রক্তাক্ত মানে আহত অবস্থায়। তবে আমরা জিজ্ঞেস করছি যে এখানে প্রমাণ চাইছি যে এটা এখানকারই যে আহত হওয়ার ছবি, তার প্রমাণটা কি। তো এই বিষয়ে আমাদের মধ্যে এই প্রতিবাদ লিপি এবং প্রোটেস্ট নোট চলছে। আর সেই আহত সেই ব্যক্তিকেও হাসপাতালে নিয়ে ওরা অপারেশন করিয়েছিল, তারপরও তাকে বাঁচানো যায়নি, দুর্ভাগ্য। এবার অনুপ্রবেশকারী যদি হতো তারা বিএসএফ এর উপর 1 নম্বর ঝাঁপিয়ে পড়তো না, 2 নম্বর 15 থেকে 20 জনকে ভারতের কাঁটাতার অব্দি আসার পারমিশন কোন বিজেপির সদস্য দিলেন সে বিষয়ে ইন্টারনাল ইনকোয়ারি কেন বাংলাদেশ করবে না, সেটাই তো একটা বড় প্রশ্ন। তারা সীমান্ত হত্যা মেনে নিতে পারবেন না, অর্থাৎ দিনের পর দিন সীমান্ত হত্যাকে বাঁচিয়ে রেখে বিএসএফ এবং বিজেপির মধ্যে তরজাকে কাঠি করে মানে যদি এই পুরো বিষয়টাকে সামনে রেখে তারা রাজনীতি করবেন, অথচ তারা স্বীকার করবেন না যে কিসের জন্য এই 15 থেকে 20 জনকে তারা বর্ডারের কাছাকাছি আসতে পারমিশন দিলেন। আসলে পুরোটাই কিন্তু বিজেপির এক ভয়ানক প্ল্যান, যা তারা পাকিস্তানের আইএসআই কে সঙ্গে নিয়ে করছে। এবং কিছুদিনে এই 7 সিস্টার্স, ত্রিপুরা, আসাম এই পার্টিকুলার জায়গাকে কেন্দ্র করে এত রকম অ্যাক্টিভিটি হচ্ছে, ফলে সম্পূর্ণ অ্যাক্টিভিটিগুলো ট্রেস করাও কিন্তু অত্যন্ত চিন্তার একটা বিষয় হয়ে যাচ্ছে ভারতের জন্য। আজকে বিএসএফ এই পুরো বিষয়টাই অত্যন্ত কঠোরভাবে দমন হয়তো করেছে, কিন্তু বিশ্বাস করুন ভারতের সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু বর্তমানে একাধিক থ্রেট এসে পড়েছে, তা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। দেখুন, কিছুদিন আগে মেঘালয় বিএসএফ পার্টিকুলারলি 7 সিস্টার্সে একটি ভয়ানক অপারেশন চালায়। প্রায় 61 লাখ টাকার অপারেশন কিন্তু একদিনে চালিয়েছে মেঘালয় বিএসএফ, এবং এই খবরগুলো সামনে আসতে কিন্তু কি ধরনের অপারেশন সে খবর কিন্তু সামনে আসছে না। এবং অজিত দোভাল কলকাতায় এসে একটা হাই ভোল্টেজ মিটিং করেন, তার ফলে একটা রিপোর্ট সামনে আসে যেখানে তারা বলে বাংলাকে কেন্দ্র করে এক ইসলামিক রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস দলের, মানে মোহাম্মদ ইউনুসের কেউ বা কারা। ফলে সব মিলিয়ে এই ভারত এবং বাংলাদেশ বর্ডার কিন্তু উত্তাল, এবং যা কিন্তু কালকে চরম আকার ধারণ করলো। একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী মারা গেলেন বটে, কিন্তু এটা নিঃসন্দেহে ভারতের সেনাবাহিনীর বিএসএফ এর এক বড় কিন্তু জয়। দেখুন, কিছুদিন আগে এই সাজেক ভ্যালিকে নিয়ে আরো একটা তথ্য আমি আপনাদের দিই। কিছুদিন আগে এই সাজেক ভ্যালিতে 30টা রিসর্টের একসাথে আগুন লেগে যায়। অনেকে বলেন কিসের জন্য এখানে আগুন লাগানো হলো।
কারণটা খুব সহজ ছিল, এই সাজেক ভ্যালিতে যেন কোনো ট্যুরিস্ট যেতে না পারে তার জন্য কিন্তু বন্দোবস্ত করছে পাকিস্তানের আইএসআই। অর্থাৎ একবার যদি সমস্ত হোটেল এখানে পুড়ে যায় তাহলে কোনো মানুষই কিন্তু এখানে আসবে না। যদিও চাপের কাছে মাথা নত করে তারা বলেছিলেন আমরা ক্ষতিপূরণ দেব, আমরা সবকিছু করার চেষ্টা করব। অর্থাৎ এই সাজেক ভ্যালিকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু ভারতকে অশান্ত করার এক ভয়ানক ষড়যন্ত্র তৈরি করেছেন, যা কিন্তু অজিত দোভালের পাল্টা রিপোর্টে বিএসএফ এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করে এবং 15 থেকে 20 জনকে হাতে নাতো পাকড়াও করে একজনের উপর গুলি করে ভারতের বিরুদ্ধে থ্রেট সৃষ্টিকারী এই ধরনের মানুষকে সম্পূর্ণভাবে শেষ করে। আর অমিত শাহ ঠিক আগের দিন একটি ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন ভারতবর্ষ থেকে বাংলাদেশি খেদাও অভিযান আমরা চালু করছি। দিল্লিতে ক্ষমতার যে সরকার এসছে অর্থাৎ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীকে তিনি নির্দেশ দিয়েছেন হাই প্রোফাইল মিটিং এ একদম অনুপ্রবেশকারী শূন্য করতে হবে দিল্লি, এবং পরবর্তীকালে ভারতের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যের কাছে নির্দেশ যাবে যে বাংলাদেশের অনুপ্রবেশকারী এই ভারত থেকে বের করতে হবে। আর তারপরেই কিন্তু এই ধরনের কড়া অ্যাকশন নিল বিএসএফ। তার নিঃসন্দেহে ভারতের কড়া অবস্থান, কড়া বার্তা কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারকে জানিয়ে দেওয়া হলো। আমার প্রশ্ন হলো কোথায় সেনাপ্রধান, কোথায় মোহাম্মদ ইউনূস? আজকে ভারত যে অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে করছে যে কিসের জন্য 15 থেকে 20 জন বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করলেন, কেন ওপারেই বিজেপি এদেরকে রক্ষা করলো না, আটকালো না, এই প্রশ্নের উত্তর কে দেবে? আপনারা দুদিন আগে দিল্লিতে এসে হাই প্রোফাইল মিটিং করে বিএসএফ এর গুলি চালানো নিয়ে অভিযোগ করেছেন, কিন্তু বিএসএফ কেন গুলি চালাবে না? ভারতের শান্তি সুরক্ষা এটা রক্ষা করার দায় বিএসএফ এর। আজকে যদি ভারত কোনো ক্ষেত্রে অশান্ত হয়ে যায় তখন সাধারণ মানুষ বিএসএফ এর উপরে প্রশ্ন তুলবে। তাহলে বিএসএফ কেন আপনাদের মতো দেশের ছোট্ট একটা পুচকে দেশের অনুপ্রবেশকারীদের টলারেট করবে, সহ্য করবে? আর এই রিপোর্ট তো পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি ইউএলএফ এর প্রখ্যাত কোনো নেতা হবেন এবং 15 থেকে 20 জন সদস্য যারা গভীর কোনো ষড়যন্ত্র করে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। একদম ডকুমেন্ট আপনাদের এই ভিডিওতে দেখিয়েছি। এবং বিএসএফ যে মুন্সিয়ানার সঙ্গে এই পুরো বিষয়টা ম্যানেজ করেছে, আমার মনে হয় যদি লজ্জা থাকে বাংলাদেশের বিজেপির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এবং স্বীকার করা উচিত এই পুরো প্ল্যানটা তাদেরই এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে তাদের তরফ থেকেও কিছু ঘটবে না। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।